মেঘালয় ভ্রমণের চতুর্থ দিনে মলিনং গ্রাম থেকে আমরা এসে পৌঁছালাম মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত চেরাপুঞ্জি বা সোরাতে। বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাতের অঞ্চল হিসাবে একটি সময় এই চেরাপুঞ্জির স্থান ছিল সবার প্রথমে। প্রাচীনকালে খাসি উপজাতি রাজ্যের রাজধানী ছিল এই চেরাপুঞ্জি। সেই সময়ে এর নাম ছিল কা হিমা সোরা। এই কারণেই এখনও স্থানীয় লোকেরা এই জায়গাটিকে সোরা নামেই ডাকেন। বহু বছর আগে যখন ব্রিটিশরা এখানে আসেন, তারা সোরা নামটিকে সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না। তারা সোরাকে করে দেন চেরা, আর গ্রামের সমষ্টি বা পুঞ্জি যোগ হয়ে এর নাম হয় চেরাপুঞ্জি। তবে পরবর্তীকালে সরকারিভাবে এই স্থানের নাম করা হয় সেই অতীতে সোরা। অপূর্ব প্রকৃতির সাথে এই অঞ্চলে ঠিক যেন মণিমুক্তের মতো ছড়িয়ে রয়েছে বিভিন্ন দুরন্ত ঝর্ণার দলেরা। কোনো সাধারণ ঝর্ণা কিন্তু এরা নয়, বিশ্বের সেরা ঝর্ণার তালিকাতেও এরা জায়গা করে নিয়েছে। এই অপূর্ব ভূ প্রকৃতি, ঝর্ণা, গা ছমছমে গুহা আর এই ভ্রমণের অন্যান্য খুঁটিনাটি তথ্য আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। সঙ্গে থাকুন। সুপ্রভাত। মেঘালয় ভ্রমণের আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন আছি চেরাপুঞ্জি বা সোহরাতে। চেরাপুঞ্জিতে আজকে আমার প্রথম দিন। গতকাল মলিনং থেকে আমি এখানে এসে পৌঁছেছি। তখন সন্ধ্যে 7:30 মতন বাজে যখন আমি এখানে এসে পৌঁছেছি। আজকের আবহাওয়াটা দেখুন। যে হোমস্টেটাতে আমি আছি ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সবই ভালো। আজকে এখানে লোকাল যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখবো, সেই জন্য ভাবছি যে এই হোটেলটাই আজকে নিয়ে নিই। কোনো অসুবিধা হয়নি, ভালো, বেশ ভদ্র সভ্য, ব্যবহারটাও বেশ ভালো। আচ্ছা, আজকে লোকাল সাইট সিইং করবো। এই যে বৃষ্টি হচ্ছে তাই ভাবছি যে প্রথমে যে কেভগুলো এখানে আছে, গার্ডেন অফ কেভস, আরোয়া কেভস, মসমাই কেভ, ওইগুলো দেখতে দেখতে যদি যখনই দেখবো যে আবহাওয়া ভালো হয়ে যাচ্ছে তখনই ঝর্ণাগুলোর দিকে চলে যাব, যাতে দেখতে পাই। আর না হলে কিছু করার নেই, কারণ চেরাপুঞ্জি তো বহুবার পৃথিবীর সবথেকে বৃষ্টিময় অঞ্চলের খেতাব অর্জন করেছে। তবে এখন আর চেরাপুঞ্জি নেই, এখন মসিনরাম হয়ে গেছে। আসলে একটা পাহাড় আছে, পাহাড়ের এ পাশটা চেরাপুঞ্জি, ও পাশটা মসিনরাম। তো এই হচ্ছে ব্যাপার। এখন মসিনরামে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। আমার হোটেলের চারপাশটি দারুণ সবুজ, কিন্তু বৃষ্টির কারণে আজ আর কিছুই দেখা যাচ্ছে না। এই বৃষ্টিকে সঙ্গী করেই রওনা হলাম মসমাই গুহার উদ্দেশ্যে। আমার হোটেল থেকে এই গুহার দূরত্ব মাত্র 3 কিলোমিটার, আর 7 সিস্টার জলপ্রপাতের দূরত্ব ওই একই রকম। এদিকে খানিকটা যাওয়ার পরেই বৃষ্টি আরো জোরে পড়তে শুরু করলো। প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে, মজমাই কেভে যাচ্ছি। এখানে লেখা আছে ওয়েলকাম টু মজমাই কেভ। এই জায়গাটায় বেশ ভালো গান হয়। চারদিকে অনেক দোকান আছে। এই কেভটা এখন তো দেখছি 9:30 বাজে, 9টা থেকে খুলে যায়, সন্ধ্যা 5টা অবধি খোলা থাকে। আমার হোটেল থেকে 10 মিনিট এই কেভ, ভালো, লোকেশনটা ভালো আছে। টিকিট করব, পার্কিং এ 30 টাকা নিয়েছে। টিকিটটা দেখছি কত নেয় সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। একটা জিনিস শুনলে খুব অবাক হবেন, সেটা হচ্ছে কি এখানে এই কেভের মধ্যে স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট সেটা তো আছেই, আমরা অনেক গুহাতেই সেগুলো দেখি। তবে এখানে না সামুদ্রিক প্রাণীর অনেক রকমের জীবাশ্ম দেখা যায়, যেটা থেকে মনে করা হয় যে মনে করা হওয়ার নয়, মানে একদম নিশ্চিত যে এই অঞ্চলগুলো একটা সময় সমুদ্রের
নিচে ছিল, সেই জন্যই তো সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম এখানে দেখা যায়। আচ্ছা, অ্যাডাল্ট 30 টাকা, ছোট বাচ্চা হলে 10 টাকা, শুটিং ফিল্ম 1000 টাকা। এই রে, ক্যামেরাটাকে মনে হচ্ছে ঢোকাতে হইব। ভিজিটিং টাইম 9:30 থেকে 5:30। টিকিট হয়ে গেছে, এইবার যাচ্ছি। তা ওনাকে জিজ্ঞাসা করলাম, বললো যে 150 মিটার পর্যটকদের জন্য উন্মুক্ত আছে, একদিক দিয়ে যাওয়া হবে আর একদিক দিয়ে ফেরা হবে। আজকের বৃষ্টিপাত দেখে বেশ বুঝতে পারছি যে এইসব অঞ্চল কেন বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাতের অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত। মজমাই গুহাতে প্রবেশের পরেই একটি অতি সংকীর্ণ রাস্তা আসে, যেখানে খুব সাবধানে মাথা বাঁচিয়ে হাঁটু মুড়ে বেশ কয়েক পা আপনাকে চলতে হবে। এদিকে আজ ভারী বর্ষার কারণে সেই অংশে বেশ কিছুটা জলও জমা হয়েছে। এর পরবর্তী অংশে আবার তেমন কোনো সমস্যা হয় না। বছরের পর বছর ধরে পাথরের মধ্যে সঞ্চিত খনিজ ঝরে ঝরে গুহার বিভিন্ন অংশে উপরে ও নিচে জমা হয়েছে। উপরের অংশকে বলা হয় স্ট্যালাকটাইট আর নিচের সঞ্চিত খনিজকে বলা হয় স্ট্যালাগমাইট। যেহেতু গুহার খুব সামান্য অংশই পর্যটকদের জন্য উন্মুক্ত, এই কারণে গুহা দেখতে আমাদের খুব বেশি সময় লাগলো না। এই এখান থেকে বেরিয়ে গেলাম, ওই দিকটা দিয়ে আমি প্রবেশ করেছিলাম, তারপরে পুরো কেসটা দেখে এই চলে যাচ্ছি। 30 মিনিট থেকে 40 মিনিট, এমন নয় যে খুব একটা কষ্ট হলো, আর শ্বাসকষ্ট একদমই হয়নি। তবু ওখানে লেখা আছে যাদের অসুবিধা আছে। এখন প্ল্যানিং হচ্ছে কি, এখানে এই তো ওয়েদার, এখন ভাবছি কি এখান থেকে চলে যাই, আর একটা কেভ আছে সেটাও দেখে নিই, তারপর গার্ডেন অফ কেভস আছে ওটাও দেখে নিই। দেখি যদি তার মধ্যে ওয়েদারটা একটু ভালো হয়, তারপর ঝর্ণাগুলো দেখা যাবে, নাহলে তো আর কিছু করার নেই। ভালো সুন্দর জায়গাটা। একদিকে ভালো হয়েছে কি ওই দিক দিয়ে প্রবেশ করাচ্ছে, এদিক দিয়ে বাহির করছে, তাহলে নাহলে কিন্তু অনেকটা ভিড় হয়ে যাবে। আর ছোট্ট সরু সরু রাস্তা, তো সেগুলো দিয়ে তো আর যাওয়া আসা দুটো করা যাবে না। চলুন এবার বেরিয়ে পড়ি। এখানে ট্রেডিশনাল ড্রেস পরে ফটোগ্রাফি করতে পারেন এখানটা। ওয়াও, কি সুন্দর সাজিয়েছে। এই দোকানটাতে দেখছি বেঙ্গলি থালি পাওয়া যায়, স্পেশাল ইন ইন্ডিয়ান, চাইনিজ অ্যান্ড বেঙ্গলি থালি। এই দোকানটা অ্যামেনিটি রেস্টুরেন্ট, এই কেভে যাওয়ার ঠিক বাম দিকে পড়বে। সকাল থেকে দারুণ বৃষ্টি হবার জন্যই আমরা ঠিক করেছিলাম মজমাই গুহা থেকে বেরিয়ে আমরা চলে যাব আরোয়া গুহা দেখতে। কিন্তু বৃষ্টি না কমলেও দেখলাম চারিদিকের মেঘ অনেকটা পরিষ্কার হয়েছে। আমাদের চালক নুরদা বলল, এই সময় একবার 7 সিস্টার ওয়াটারফলসকে দেখে নাও, কারণ বর্ষার আবহাওয়ায় এমনও হতে পারে যে সারা দিন তাকে আর নাও দেখা যেতে পারে।
আমি এখন দাঁড়িয়ে আছি সেভেন সিস্টার ওয়াটারফলের সামনে। একবার দেখুন কি সুন্দর প্রকৃতিটা, মানে দারুণ সুন্দর লাগছে। মেঘালয় এসে সেভেন সিস্টার ওয়াটারফলকে দেখা এই বর্ষার মরশুমে এ এক ভাগ্যের ব্যাপার। মানে এত অদ্ভুত সুন্দর লাগছে, কি বলবো আপনাদেরকে। এই যে ঝর্ণা, এই যে উত্তর পূর্বের অপূর্ব সুন্দর 7টি রাজ্য আছে, সেই রাজ্যের নামে করে দেওয়া হয়েছে সেভেন সিস্টার ওয়াটারফল। তবে এর নাম হচ্ছে সিঙ্গিথিয়াং জলপ্রপাত। এই 7টি রাজ্যের জন্য এর নামকরণ করা হয়েছে সেভেন সিস্টার ওয়াটারফল। একটা জিনিস দেখুন, এর উচ্চতা হচ্ছে 1033 ফুট আর চওড়াই হচ্ছে 230 ফুট। কিন্তু এই বর্ষায় এখন এর যে উচ্চতাটা আছে সেটা যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আর এর যে চওড়া সেটা যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এখন কিন্তু আর সেভেন সিস্টার নেই, এখন মনে হয় 14 সিস্টার হয়ে গেছে। যদি আবহাওয়া পরিষ্কার থাকে তাহলে আপনি এখান থেকে সোজা বাংলাদেশের যে সবুজ প্রান্তর সেটা দেখতে পাবেন। আর এই ঝর্ণা যদি সকালবেলায় যখন সূর্যোদয় হয় সেই সময়টা যদি আপনি দেখেন, দারুণ সুন্দর লাগে। আর যখন সূর্যাস্ত হয় সেই সময় ওই সূর্যের যে কমলা রং, লাল রং, সেটা জলের মধ্যে কিন্তু প্রতিফলিত হয়। আর সেই প্রতিফলিত হওয়ার জন্য জলের রংটাও কিন্তু সেই রকম হয়ে যায়, তখন আর সাদা থাকে না। অপূর্ব সুন্দর এই ঝর্ণা দেখি। আর যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমরা আরো 2টো ঝর্ণা আজকে দেখে নেব। এই ঝর্ণার উল্টো দিকে বেশ কয়েকটি খাবারের দোকান আছে, যেখানে সব রকমের খাবারের সাথে স্থানীয় খাবারও পাওয়া যায়। সেভেন সিস্টার ওয়াটারফলের সামনে খিদে পেয়েছে, সকালের ব্রেকফাস্ট করবো, তা আমি একটা লোকাল দোকানে এসেছি। একদম ওইদিকে ঝর্ণা, এদিকে একটা দোকানে। তা আমি ভাবছিলাম ম্যাগি খাবো বা আর কি আছে। তা আমি ওনাদের জিজ্ঞাসা করলাম যে আপনাদের কাছে আপনাদের লোকাল কিছু খাবার হবে? বলছে যে হ্যাঁ হবে। তা একটা আমাকে পিঠের মতন খাবার দিয়েছে। এই খাবারগুলো না সব কলা পাতায় মোড়া ছিল। তা এইটার নাম হচ্ছে পুসলা, এইটার নাম হচ্ছে পুথারু। এইটা যেমন আমরা ওই ছাঁচের পিঠে খাই না তেমন। আর এইটা হচ্ছে স্টিকি রাইস। এই রাইসটা না অনেকটা চুইংগামের মতো। এটা আসামের দিকেও খুব ভালো পাওয়া যায়। এর রংটাও একটু আলাদা। এই দেখুন, মানে পুরো হাতে আটকে যাচ্ছে। স্টিকি রাইস এটা। আর ম্যাগিও আছে, ম্যাগিও দিয়েছে। একটা ব্রেড অমলেট বলেছিলাম। এটার মধ্যে না স্বাদ খুব নেই বললেই চলে। মানে ধরুন শুধু নর্মাল আমরা ভাত যেটা খাই সেটা, কিন্তু এর মধ্যে একটা অন্যরকম গন্ধ আছে। ধরুন ধান আর কর্পূর যদি একসাথে মেশানো হয় যে গন্ধটা হবে, সেরকম একটা গন্ধ আছে এটায়। আর এইটা তো আপনারা বুঝতেই পারছেন, এটা পুরোটাই যেমন আমরা ছাঁচের পিঠে খাই সেই ছাঁচের পিঠের মতো। কোনো স্বাদ নেই, এমনি পিঠে। এটাকে ওই গুড় দিয়ে খেলে ভালো লাগবে। এটা হালকা মিষ্টি আছে আর গুঁড়ো গুঁড়ো, মানে অনেকটা পাটি সাপটার মতন দেখতে, কিন্তু সেরকম নয়, একটু অন্যরকম খেতে। তো এগুলো না সব মানে পেট ভরার খাবার, শুকনো শুকনো খাবার, ভালো খেতে। এইটা খুব ভালো লাগলো। এইটা আমরা আগে খেয়েছি আর এইটা কোনোদিনও খাইনি। এটা একদম আলাদা। আমরা রওনা হলাম কিনরেম ঝর্ণার উদ্দেশ্যে। আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। যদিও বৃষ্টি এখনো পড়ছে, তবে সেটা আগের থেকে বেশ কম। একদিকে বাংলাদেশের প্রান্তর, সাথে পাহাড়ি পথ, বহু দূরে সেভেন সিস্টার ওয়াটারফল, আর ভেসে যাওয়া মেঘ দেখতে পেয়ে আমরা একটি সুন্দর জায়গায় গাড়ি দাঁড় করালাম।
আমি গাড়িতে করে আসছিলাম, আর সেই সময়টায় একটা বাঁক গাড়িটা ঘুরছে, আর একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, মাথা পুরো খারাপ করে ছেড়ে দিচ্ছে। এই ঝর্ণাটার নাম হচ্ছে কিম রেম ওয়াটারফলস। এটা খাংখারাং একটা পার্ক আছে, সেই পার্কে এটা অবস্থিত। উচ্চতা হচ্ছে 1003 ফুট। দুর্দান্ত, একটা ফলস নয়, এখানে কম করে 7-8টা ফলস আছে। ভীষণ সুন্দর, রাস্তার উপরে ভিউটা দারুণ লাগছে, 3টে ধাপে পড়ছে। আজকে ওয়েদারটা সকালবেলা ভেবেছিলাম যে একদম অবস্থা খারাপ, কিন্তু না, আজকে ওয়েদার দারুণ আছে। একবার অরুণাচল প্রদেশে মুরানাং ওয়াটারফলস দেখেছিলাম, সেটা দেখার পর ভেবেছিলাম যে আর ভালো হয়তো কিছু হবে না, কিন্তু মেঘালয়ে এসে বাপরে বাপ, কাকে ছেড়ে কাকে দেখবো। আর এইদিকে মেঘগুলো দেখুন কেমন উড়ে আসছে। উফ, ওই জায়গাটায় দারুণ সুন্দর, দারুণ দারুণ। মানে খালি চোখে যা দেখছি, ক্যামেরায় হয়তো ততটা তো তুলে ধরতে পারছি না। মানে ভীষণ ভালো, ভীষণ ভালো, দারুণ দারুণ। চেরাপুঞ্জির অন্যতম জনপ্রিয় ঝর্ণা নৌ কালিকাইকে দেখতে আমরা এবার উল্টো পথ ধরলাম। আমার হোটেলের রাস্তা দিয়েই আমাদের এই ঝর্ণাটিকে দেখতে যেতে হবে। আবহাওয়া পরিষ্কার হতে চারপাশ এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে সব জায়গাতেই একটু একটু করে দাঁড়িয়ে যাই। আমার হোটেল থেকে খানিকটা দূরেই এই গোলাকার ভবনটি হল ভারতের বায়ুমণ্ডল ও আবহাওয়া সম্বন্ধীয় বিজ্ঞান বিভাগ। চেরাপুঞ্জির একেবারে কেন্দ্রতে এই বিভাগটি অবস্থান করছে। চেরাপুঞ্জি বা শহরার 4 রাস্তার মোড় দিয়ে আমরা বাম দিকে ঘুরে চলে এলাম নৌ কালিকাই গ্রামে। এই গ্রামের রাস্তা ধরে আরও 5 কিলোমিটারের রাস্তা অতিক্রম করে আমাদের পৌঁছাতে হবে ঝর্ণার কাছে। এই মোড় থেকে অন্যদিকে একটি রাস্তা চলে যায় ডবল ডেকার রুট ব্রিজের দিকে। ওই পথে আমরা পরের দিন যাব। তবে নৌ কালিকাই গ্রামটিকে দেখে আমরা দারুণ অবাক হলাম। এ যেন সত্যি ভিন দেশের মতো দেখাচ্ছে। ভাবতে পারিনি যে মানে ঝর্ণাটা দেখতে পাবো। যা আজকে সকালবেলায় ওয়েদার ছিল, এই হচ্ছে চেরাপুঞ্জির ওয়েদার। তা দেখুন একটা জিনিস, আমি এই ঝর্ণাটা তো দেখছি অপূর্ব সুন্দর লাগছেই লাগছে। যখন ওখান থেকে এলাম, যে রাস্তাটা দিয়ে এলাম, সেই রাস্তাটাও এত সুন্দর। যা মানে ফেরার পথে আপনাদেরকে সেই রাস্তাটাও দেখাবো। অপূর্ব, মানে আমি এই যে কদিন আছি আমার সব থেকে সুন্দর লেগেছে, এই যাত্রাপথটা সব থেকে সুন্দর লেগেছে। আচ্ছা, এই ঝর্ণার নাম হচ্ছে নৌকা লিকাই ঝর্ণা। নৌকা আর লিকাই এই দুটো আলাদা শব্দ। লিকাই একজনের নাম,
এক ভদ্রমহিলার নাম। আর এর মানে হচ্ছে নৌকা লিকাই, এর মানে হচ্ছে জাম্প অফ লিকাই, মানে লিকাইয়ের যে ঝাঁপ দেওয়া, সেই নিয়ে এখানে একটা প্রাচীন লোকশ্রুতি আছে, খুব অদ্ভুত রকমের। আর এই যে ঝর্ণা এখন দেখছেন যে প্রচন্ড অশান্ত দুরন্ত হয়ে আছে। এই নিচে যে জায়গাটায় পড়ছে সেই জায়গাটায় একদম নিচটায় দেখুন এখন একটু ঘোলা ঘোলা লাগছে, কিন্তু যদি এটা একটু শান্ত হতো তাহলে ফিরোজা রঙের দেখতে পেতেন, নীল আকাশি আকাশি যে ফিরোজা রং হয় সেটা দেখতে পেতেন। এখানে অনেক ঝর্ণা আছে যেগুলোতে সেই রং দেখা যেতে পারে। ওই যে দূরে একদম যে জলাভূমিগুলো দেখা যাচ্ছে, যে প্রান্তর, বিশাল প্রান্তর, ওগুলো সব বাংলাদেশ। আমি লাইটলুম ক্যানিয়নটা দেখতে পাইনি, আমার খুব মানে আফসোস হচ্ছিল, তার অভাব আমাকে এটা পূরণ করে দিয়েছে। এই ঝর্ণার উচ্চতা, মানে এই যে সরাসরি যে ঝাঁপ দিচ্ছে, এটা 4065 ফুট উঁচু থেকে 1115 ফুট নিচে এটা পড়ছে। তার সারা বিশ্বে এই যে সরাসরি ঝাঁপ দেওয়া যে ঝর্ণা, তার মধ্যে এটা 4র্থ স্থান অধিকার করে। ঝর্ণার যে পরিমাপ হয় সেগুলো মানে অনেকটা 3 ধাপে পড়ে, কোনোটা 4 ধাপে পড়ে, কোনোটা 2 ধাপে পড়ে, তাই এটা সরাসরি পড়ছে। সেই সরাসরি পরিমাপে যদি ধরা হয় তাহলে সারা বিশ্বের মধ্যে 4র্থ স্থান অধিকার করে। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। লোকশ্রুতি অনুযায়ী এই গ্রামের বাসিন্দা লিকাই তার কন্যা সন্তানটিকে খুব ভালোবাসতেন, কিন্তু পুনর্বিবাহের পর তার স্বামীর সেটি সহ্য হয় না। রাগের বশে একদিন সেই শিশুটিকেই কেটে তার স্বামী মাংসের মতো রান্না করে আর লিকাইকেই সেই মাংস খেতে দেন। এদিকে খাবার সময় মৃত সন্তানের একটি আঙুল লিকাই দেখতে পায়। সন্তান হারানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে লিকাই ঝর্ণার উপর দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সেই থেকেই এই ঝর্ণার নাম হয় নৌকালিকাই। নৌকালিকাই ঝর্ণা দেখার জন্য টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা। আর ঝর্ণার পাশে একটি কেনাকাটার বাজারও আছে, যেখানে নানা রকম স্থানীয় মশলা সহ অন্যান্য বিভিন্ন জিনিস পাওয়া যায়। আসার সময়ই আমি অপূর্ব নৌকালিকাই গ্রামটিকে গাড়ির ভিতর থেকেই একটু দেখেছিলাম, তাই ফেরার পথে একটু দাঁড়িয়ে গেলাম। নৌকালিকাই গ্রামের থেকে কিছুটা দূরে রাস্তার ধারে একটি হোটেলে আমরা আজকে দুপুরের খাবার খাওয়ার জন্য দাঁড়ালাম। অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখে মনে হলো আজকের দিনটা এখানেই থেকে যাই, আর কোথাও যাবার দরকার নেই। এমন আবহাওয়ায় চেরাপুঞ্জি ঠিক যেন রূপকথার নগরী। ঠিক এমন সময় কিছু ফুলের সাথে আমার দেখা হলো, শুধু দেখা নয়, কথাও হলো। What's your name? My name is Mewansha. Huh? Mewansha. Mewansha? Your name? My name is Happy Lakmala Sunman. Wow. Your name? My name is Walang Saling Dok Maplang. Bapre. Your name? My name is Sami Walang Dok Maplang. Your name? Katang no. Hi cutie. ও বলবে না। ওকে বাই 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 বাই। নৌকালিকাই ফলস থেকে এইবার আরোয়া কেভ দেখতে যাচ্ছি। আজকে ভাবছিলাম যে মকটক দ্বীপের যে ভিউ পয়েন্টটা, সেই ভিউ পয়েন্টটা দেখে নেবো, কিন্তু ওটা তো ওই দিক দিয়েই আমরা ফিরবো, তাই জন্য আর ওইটা যাচ্ছি না। আজকে ওয়েদারটা ভালো আছে, একবার ভাবছিলাম যে ওখানে যাই। ঠিক আছে, সকালবেলায় যে ওয়েদার ছিল যখন বেরিয়েছিলাম। আচ্ছা, এখানে একটা এমি সোবা নামে একটা রেস্টুরেন্টে খেতে বসেছি, এখন 4টে বেজে গেছে। এই সামনে হচ্ছে অরেঞ্জ রুটস যে খাবারের দোকানটা, সেটা খুব ফেমাস। আপনারা যারা
ভেজ খান তারা ওইখানে খেতে পারে। সাউথ ইন্ডিয়ানও খুব ভালো পাওয়া যায়। আর এখানে চিকেন থালি নিয়েছি। চিকেন থালি হচ্ছে 250 টাকা, আর ফিশ থালি হচ্ছে 270 টাকা। এখানে কিন্তু ফিশ দাম বেশি, ফিশ থালির দাম বেশি। এছাড়া ভেজ আছে, ভেজও আপনারা নিতে পারেন। এখানে চিকেন থালিতে দিয়েছে ডাল, পাঁপড়, ভাত, চাটনি, বেগুন ভাজা, বেগুন ভাজাটা বেশ বড় দিয়েছে, আলু ভাজা, আলু ভাতে, আর এখানে লেবু, পেঁয়াজ আর লঙ্কা। এখানে লেবুগুলো আমি দেখছিলাম বেশ বড় বড়, মানে যেমন মৌসুমি লেবু হয় সেরকম পাতি লেবু এখানে দেয়। আমরা রওনা হলাম আরোয়া গুহার উদ্দেশ্যে। রক্ষণাবেক্ষণের জন্য আজ গার্ডেন অব কেভসে কাজ চলছে, তাই সেদিকে আজ আর যাওয়া হলো না। এইখান থেকে আরোয়া গুহার দূরত্ব মাত্র 2 কিলোমিটার। গুহাতে পৌঁছাতে আমাদের মিনিট 10 মতন সময় লাগবে। এই দেখুন, এটাই কোথায় কোথায় ফসিল আছে সেগুলো পুরো দেখিয়ে দিচ্ছে। ফ্লোস্টোন, কোরাল, আর এটা কি আছে, টুরিটিলাইডেই বাবা কেভ এন্ট্রান্স 175 মিটার। আসুন টিকিট করি, নাহলে ঢুকতে দেবে না। আরোয়া লুমশিনা কেভ 50 টাকা করে বড়দের, ছোটদের 10 টাকা। রাস্তা বেশ অনেকটাই হাঁটলাম, তাও নাই করে 200-250 মিটার তো হেঁটে ফেললাম। ওই দূরে একটা ঝর্ণাও আছে। ও নিচে একটা ঝর্ণা আছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। এই গুহাটিতে যাতায়াতের পথ বেশ সুন্দর, অনেকটা উন্মুক্ত ও প্রশস্ত রাস্তা। পর্যটকেরা ধীরে সুস্থে আর খুব সহজেই এখানে চলাফেরা করতে পারবে। এখানেও স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট ও বিভিন্ন রকমের জীবাশ্ম দেখতে পাওয়া যায়। আপনারা চাইলে আরও ভালোভাবে গুহাটিকে দেখার জন্য একটি গাইডও নিতে পারেন। ঠিক যেখানে এই গুহাটি অবস্থিত, সেই জায়গাটির ভূপ্রাকৃতিক দৃশ্য বড়ই সুন্দর। সাথে একটি খুব সুন্দর ঝর্ণাও দেখা যায়। পড়ন্ত বেলায় এই জায়গাটি ছিল দেখার মতো সুন্দর। আরোয়া গুহা দেখে আমরা আমাদের গতকালের হোটেলের দিকেই ফিরে যাচ্ছিলাম। সন্ধ্যার দিকে আকাশ আবার মেঘলা করে এলো। এমন সময় রাস্তার ধারে একটি ভিন্ন চিত্র দেখতে পেয়ে আমরা দাঁড়িয়ে গেলাম। একটি ফাঁকা জায়গায় বেশ কিছু মানুষ একত্রিত হয়েছে। স্থানীয় লোকেরা ধনুক ছাড়াই কেবলমাত্র হাতের সাহায্যে অনেক দূরের লক্ষ্য ভেদ করছেন। এই খেলাতে যিনি বিজয়ী হবেন তিনি ভালো পুরস্কারও পাবেন। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।